আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের কোচিং কালচার নিয়ে আলোচনা করব। এই শব্দটা এখন আমাদের বাংলাদেশের সমাজে খুবই পরিচিত একটা শব্দ, কিন্তু এটা আসলে কি আমাদের সমস্যার সমাধান নাকি এটা আমাদের শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা, এটা নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। আপনি যদি বাংলাদেশের গত 2 দশকের কথা চিন্তা করেন তাহলে দেখতে পারবেন এই কোচিং শিল্পটা আমাদের বাংলাদেশে একটি মারাত্মক বিস্ফোরণ ঘটিয়েছে এবং এটা অহরহ চলছে। আপনি কয়েকটি এলাকায় হেঁটে দেখতে পারেন। যদি আপনি একটি এলাকায় হেঁটে দেখেন তাহলে দেখতে পাবেন কিছু কিছু বাড়িতে কোচিং চলছে। ধরেন একটি 3 তলা বাড়িতে প্রত্যেক তলায় আলাদা আলাদা বিষয় কোচিং চলছে। হয়তো একটি তলায় ইংরেজি বিষয়ে কোচিং চলছে, আরেকটি তলায় গণিত বিষয়ে কোচিং চলছে, আরেকটি তলায় হয়তো বিজ্ঞান বিষয়ে কোচিং চলছে ইত্যাদি। তো এখন আরেকটা বিষয় হলো যে আমাদের রাজধানী ঢাকার মধ্যেই এই কোচিং সেন্টার গুলোর প্রবণতা খুবই বেশি, কারণ ঢাকার মধ্যে প্রায় 5,000-এরও বেশি নিবন্ধিত কোচিং সেন্টার রয়েছে এবং অনিয়ন্ত্রিত তো আরো রয়েছে। এবং এই কোচিং সেন্টার গুলোর পিছনে আমাদের বাংলাদেশের বাবা মারা যে পরিমাণ অর্থ খরচ করছে সেটা আমাদের বাংলাদেশের শিক্ষা বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ হয়ে দাঁড়ায়। এই কোচিং সেন্টার মূলত শুরু হয় কখন থেকে? এটা মূলত 1980-এর দশকে এটার চল দেখা যায়। তখন আমাদের বাংলাদেশের পরীক্ষা পদ্ধতি গুলো একটু ধীরে ধীরে হার্ড হওয়া শুরু করে, প্রতিযোগিতামূলক হওয়া শুরু করে। তখন স্কুলের পরীক্ষা তো ছিলই, কিন্তু বোর্ড এক্সাম গুলো যেমন এইচএসসি, এসএসসি, এই এক্সাম গুলো ধীরে ধীরে কঠিন হওয়া শুরু করে। তো তখন যে মনোযোগী ছাত্ররা ছিল, যারা একটু বেশি পড়াশোনার মধ্যে মনোযোগী ছিল, তারা অতিরিক্ত কোচিং নেওয়া শুরু করে এবং সেখান থেকে মূলত এই কোচিং কালচারের শুরু হয়। এটা ধীরে ধীরে ধনী পরিবারগুলো থেকে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারগুলোর মধ্যে প্রচলন এটা শুরু হয়ে যায়। কারণ আপনার প্রতিবেশীর ছেলে করছে, আপনার বন্ধুর ছেলে করছে, তাহলে আপনাকে অবশ্যই করাতে হবে, তা না হলে তো আপনার ছেলে পিছিয়ে পড়বে। তো এই যে একটা ডোমিনো এফেক্ট, এই ডোমিনো এফেক্ট আমাদের ভিতর উত্তেজনা তৈরি করে, যার ফলে আমরা কোচিং এর দিকে আরো বেশি অগ্রসর হওয়া শুরু করি। বিশ্ববিদ্যালয়গুলো যখন ভর্তি পরীক্ষা শুরু করে, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ইত্যাদি এই বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা শুরু করে, তখন এই ভর্তি পরীক্ষায় চান্স পাওয়াটা বা প্রবেশ করাটা এই বিশ্ববিদ্যালয়গুলোতে তখন কঠিন হয়ে যায়। তখন গার্ডিয়ানদের কাছে আসলে উপলব্ধি হয় যে আমরা যদি আমাদের ছেলে মেয়েদের কোচিং এ না দিই তাহলে তারা হয়তো এই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা চান্স পাবে। তো তখন এই কালচারটা আরো বেশি বৃদ্ধি পায়। আর এখন যে দৃশ্য দেখা যাচ্ছে সেটা আরো বেশি ভয়ানক, কারণ এখন 3য় শ্রেণীর শিশুরাও কোচিং এ যাচ্ছে। তাদের জন্য প্রাথমিক অবস্থায় ইংরেজি এবং গণিতে কোচিং দেওয়া হয়েছে এবং অনেক অভিভাবকরা মনে করেন যত তাড়াতাড়ি আমরা আমাদের বাচ্চাদের কোচিং এ পাঠাতে পারবো তত ভালো। এটা এখন আমাদের বাংলাদেশের সমাজে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে। ধরেন আপনার একটি পাবলিক স্কুল আছে এবং সেখানে নবম শ্রেণীতে 80 জন শিক্ষার্থী পড়াশোনা করে এবং একজন শিক্ষক সে 80 জন শিক্ষার্থীদের পড়াশোনা করে। এটা কি কখনো সম্ভব? মোটেও সম্ভব না। সে শিক্ষক বোর্ডে এসে লিখে দিয়ে যান, শিক্ষার্থীরা নোট তোলে, কোনো আলোচনা হয় না, কোনো প্রশ্ন করা হয় না, কোনো ব্যক্তিগত মনোযোগটা থাকে না। এবং আমাদের বাংলাদেশে স্কুল কলেজে পাঠ্যপুস্তক নিয়ে প্রশ্ন রয়েছে, কারণ অনেক সময় দেখা গেছে যে আমরা পাঠ্যপুস্তকে যা পড়াশোনা করি সেটা পরীক্ষার মধ্যে আসে নাই। এর ফলে একটি বড় ব্যবধান তৈরি হয় পাঠ্যপুস্তক আর পরীক্ষার মধ্যে। তো এই অসঙ্গতি শিক্ষার্থীদের মানসিক চাপ বৃদ্ধি করে। কোচিং এর টিচাররা আমাদের বলে এই প্রশ্নটা সিলেবাসে নেই কিন্তু এটা পরীক্ষার মধ্যে আসতে পারে, যার ফলে শিক্ষার্থীরা সেটা মুখস্থ করে সেটা পরীক্ষার মধ্যে গিয়ে লিখে। আপনি আপনার ছেলে মেয়েদের একটি ভালো কোচিং সেন্টার ভর্তি করাতে চান, অবশ্যই সেখানে আপনাকে মাসিক ফি দেওয়া লাগবে এবং একটি ভালো মানে কোচিং সেন্টার, প্রাইভেট কোচিং সেন্টার, সেখানে একটি বিষয় পড়াশোনা করার জন্য প্রায় 3,000 থেকে 5,000 টাকা প্রতি মাসে দেওয়া লাগে। তো 5টি বিষয়ের জন্য 15,000 থেকে 25,000 টাকা। এখন আপনি একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের কথা চিন্তা করে দেখেন, যাদের মাসিক আয় 20 থেকে 30,000 টাকা। এমন অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবারের কথা শোনা যায় যে তাদের বাবা মারা বলছে যে আমরা আমাদের খাবারের খরচ কমিয়ে দিয়েছি, আমাদের বাড়ি মেরামতের খরচ কমিয়ে দিয়েছি শুধুমাত্র কোচিং এর খরচ চালাতে। এবং এটা সমাজে অসম, তার ফলে আপনি দেখতে পাবেন যাদের পরিবার একটু সচ্ছল অবস্থায় রয়েছে তারা ঢাকার মতো শহরে এক্সক্লুসিভ কোচিং সেন্টার গুলোতে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্য পাঠায় এবং সেই এক্সক্লুসিভ কোচিং সেন্টার গুলোতে ক্লাসরুম হয় ছোট
এবং টিচারও থাকে অভিজ্ঞ। অথচ আপনি যদি অসচ্ছল পরিবারের কথা চিন্তা করে দেখেন, যাদের তেমন একটা টাকা পয়সা নাই, তারা তাদের ছেলে মেয়েদের ওই এক্সক্লুসিভ কোচিং সেন্টার গুলোতে পাঠাতে পারে না, ভালো টিচার দিয়ে পড়াতে পারে না, যার ফলে পরীক্ষার মধ্যে ফলাফল স্পষ্ট দেখা যায় সচ্ছল পরিবারের ছেলে মেয়েরা তুলনামূলক ভালো রেজাল্ট করে অসচ্ছল পরিবারের ছেলে মেয়েদের তুলনায়। এবং আপনি দেখেন শুধু প্রতিভা ও পরিশ্রমের জন্য নয়, আর্থিক ব্যর্থতার জন্য এই পার্থক্যটা হয়ে থাকে। তাছাড়াও আপনি দেখেন যদি কোচিং সেন্টার যারা পড়াশোনা করে সেই শিক্ষার্থীদেরও একটি মানসিক চাপ থাকে। তাদের ডেইলি রুটিনটা কিছু এইভাবে যায়: সকাল ৬টা বাজে ঘুম থেকে ওঠা, ৬:৩০ বাজে নাস্তা খাওয়া, ৭টার মধ্যে স্কুলের জন্য প্রস্তুত হয়ে স্কুলে যাওয়া, ৭টা থেকে ২টা পর্যন্ত ক্লাস, তারপর ৮টা বাজে বাড়িতে ফিরে দুপুরে নাস্তা করা, গোসল করা, তারপর ২০-৩০ মিনিট রেস্ট নিয়ে আবার কোচিং সেন্টারে যাওয়া, ৩টা থেকে ৩:৩০ বাজে কোচিং শুরু হয় এবং টানা ৩-৪ ঘন্টা কোচিং করার পর ৭টা বা ৭:৩০ বাজে বাড়িতে ফেরা। বাড়িতে ফিরেও কিছুক্ষণ রেস্ট নিয়ে ৮টা বাজে আবার স্কুল বা কোচিং এর হোমওয়ার্ক গুলো করা, তারপর ১০:৩০ বাজে আবার ঘুমিয়ে পড়া। তো এই যে একটা দৌড়ের উপর থাকে আমাদের শিক্ষার্থীরা, তাদের বন্ধুদের সাথে সময় কাটানোর সময়টা থাকে না, খেলাধুলার সময়টা থাকে না, এবং তাদের মনে ২৪ ঘন্টা একটাই প্রশ্ন: আমি কি ভালো রেজাল্ট করতে পারবো, আমার দ্বারা কি সম্ভব হবে, আমি কি ভর্তি পরীক্ষায় প্রবেশ করতে পারবো, চান্স পেতে পারবো ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে। এবং এই মানসিক চাপটা ধীরে ধীরে আমাদের শিক্ষার্থীদের ভিতর থেকে খেয়ে ফেলছে। শিক্ষা শুধু পরীক্ষা দেওয়ার জন্য নয়, এটি একটি প্রকৃত মানুষ তৈরি করার জন্য, যে মানুষ সত্যি, যে চিন্তা করতে পারে, যে সৃজনশীল, যে দায়িত্বশীল এবং সমাজে অবদান রাখতে পারে। প্রতিটি শিশু অনন্য এবং তাদের প্রত্যেকের একটি পথ রয়েছে। আমাদের দায়িত্ব হলো তাদের সেই পথ খুঁজে পেতে এবং অনুসরণ করতে সাহায্য করা, শুধুমাত্র একটি পথ চালিত করা নয়। এটি হলো প্রকৃত শিক্ষা।